1947 সাল থেকে 1977 সাল পশ্চিমবঙ্গের ক্ষমতায় কংগ্রেস, 77 থেকে 2011 ক্ষমতায় সিপিআইএম, মাঝে অবশ্য যুক্ত ফ্রন্ট হয়েছিল কিন্তু সেটা খুব বেশি দিন টেকেনি। 2011 থেকে 2026 ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। ভাবছেন এতগুলো বছর কেন বলছি? কারণ শেষ যে রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গের, তাদের পরাজয় তো হয়েছে, বিপর্যয় হয়েছে। আর এই বিপর্যয়ে পশ্চিমবাংলার মানুষ প্রত্যেক দিন দেখছে। রাজ্যসভা থেকে শুরু করে বিধানসভায় তৃণমূল কার্যত ভাঙতে শুরু করেছে। আমার সাথে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রয়েছেন, এখনো তৃণমূল কংগ্রেসে, যখন একের পর এক রাজ্যসভার সাংসদ দল ছাড়ছেন। বাবুল সুপ্রিয়, বাবুলদা, অনেক প্রশ্ন মানুষের মধ্যে ঘোরাফেরা করছে, আর কতদিনে করছে না। সত্যি বলছি, আমি তো প্রথম থেকেই সব জায়গায় যাচ্ছি, কমন ফ্রেন্ডের বিভিন্ন জায়গায় যাচ্ছি, কেউ কোনো প্রশ্ন করছে না। এবং যারা করছেন, এখন আমি এমন একটা জায়গায় পৌঁছেছি না যে অবান্তর প্রশ্ন, গুজব এসবের জবাব দেওয়ার না কোনো তাগিদ অনুভব করি না। প্রথম যেমন ফেসবুকে আমি কমেন্ট অফই করে রেখেছি, ফেসবুক অ্যাপটাই আমার কাছে নেই। তো আর ইচ্ছে করে না। আমি সত্যি কথা বলতে গেলে কি বিগত কয়েকদিনে যা যা পলিটিক্সে দেখেছি না, তাতে আমি বলতে পারো বীতশ্রদ্ধ। আমিও পলিটিক্স থেকে সন্ন্যাস। না, আমি সেরকম কিছু বলছি না, কারণ আমি তো পলিটিক্স এবারে লড়বো না বলে আমি তো দিদি, অভিষেক, ডেরেক ওব্রায়েন সবাইকে জানিয়ে দিয়েছিলাম পরিষ্কার করে। আমি জানতাম শোভনদাই লড়বে, শোভনদাকে বলেছিলাম আমার সাথে একসাথে চলুন। সেটা হয়নি, বাট আমি পুরো মজা করে হরদম বলতাম ইয়েতে যে এটাই আমার শেষ পতাকা তোলা, 26 তারিখে এই করা। তো সেখানে হঠাৎ ডায়মন্ড হারবারে একটা মিল অনেকদিন ধরে বন্ধ ছিল, এনসিজেএম, সেটা আমাকে অভিষেক বলেছিল যে ওটা যে করে তুমি ওটা চালু করার চেষ্টা করো। তো ওটা করে দিয়েছিলাম। ওটা এমনভাবে ফেস করে করা হয়েছিল যে মডেল কোড অফ কন্ডাক্ট শুরুর ঠিক আগে ওটা শুরু হয়ে যেত আনস্টারিয়ান দিয়ে। যাই হোক, ট্রানজ্যাকশন অ্যাডভাইজার বলে যেটাকে। তার আগে 10 মিনিট আগে বললেন যে আমি তখন ওইখানেই যাচ্ছি, ওটা পরের দিন ওইটা আছে বলে, যে তুমি ফিরে এসো, 10 মিনিটের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট হবে, তুমি তৃণমূল কংগ্রেস থেকে দেখো। তো কী অ্যানাউন্সমেন্ট, আমি ভয় পেয়ে গেলাম যে আমি তো লড়বো না বলেছিলাম। এবং দিদি হট করে আমাকে শুনছি শুনছিল উত্তরপাড়া, এখান ওখান, আসানসোল সাউথ, নানা রকম জায়গা যে বলছে, যদি বলেন আমি কী করবো, খুব টেনশন, কারণ বলে দিয়েছিলাম। হট করে আমি দেখলাম যে নাম রাজ্যসভায় অ্যানাউন্স হয়ে গেছে। তো আমি খুব পরিচ্ছন্ন একটা 6 বছর রাজ্যসভার ইনিংস খেলতে চাই। আমি মুম্বাইতে দেখেছিলাম যে আমাদের সুনীল দত্ত এত বড়, অ্যাপার্ট ফ্রম বিং সুনীল দত্ত দ্য ম্যান হি ইজ, এত ভালো উনি সম্মান পেতেন, বান্দ্রাতে এত ভালো কাজ করেছেন। অটল বিহারী বাজপেয়ীর বিজেপিকে আমি ভীষণভাবে মানে ওনার ভাষণগুলো খুব ভালো লাগতো আমার। এবং পরবর্তীকালে অরুণ জেটলি যেভাবে একটা একটা করে মানে পেঁয়াজের খোলা ছাড়ানোর মতো করে যুক্তিগুলো রাখতেন, নীতিন গাডকারি যেভাবে অপোজিশনদের কোয়েশ্চেনদের যেভাবে হাসি মুখে সেগুলো শুধু আনসার দিতেন তাই নয়, সমাধানের চেষ্টা করার জন্য তাদের আলাদা করে ডাকতেন, এইগুলো আমি দেখেছিলাম। তো এগুলো আমার একটা মানে বলতে পারো যে, আর তারপরে ফ্লাইটে হঠাৎ একটা মনে হলো যে জেল কি উস পার কুছ একটা চ্যালেঞ্জ আমার সামনে এলো। তো এইসব মিলিয়ে কিন্তু সত্যি কথা বলতে কি, যে যা বলছে বলুক, লোকে যেন তো ওইটুকুনি শুনবে যেটা তারা শুনতে চায়, ওইটুকুনি বিশ্বাস করবে যেটা তারা বিশ্বাস করতে চায়। তোমার ব্রেকিং নিউজে ওটাই তুমি চালাবে যেটাতে টিআরপি বাড়বে, বুঝতে পেরেছো? কিন্তু ওটাতে রিয়্যাক্ট করার যে একটা তাগিদ, আগে যেমন ছিলাম যে ইমিডিয়েটলি ফেসবুকে লিখলাম, এখন কোনো তাগিদই অনুভব করি না। আমি ইন আ ভেরি গুড স্পেস। আর দেখো, আমি বিজেপিতে যাচ্ছি না, এইটা বলার অধিকার আমি বলবো কেন? ওয়াই শুড আই সে দ্যাট? বিকজ ওরাও আমার জন্য মালা নিয়ে ওয়েট করছে না, আমিও মালা কিনিনি ওদের জন্য। তো আমি, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আমাদের কেসটা তো আলাদা। আমরা তো তিনজনেই বিজেপি মানে কি বলবো, আত্মসম্মানে ঘা লাগার জন্যই ছেড়েছি। তো এই প্রশ্নটা আসাটাই আমার মনে হয় যে ঠিক নয়। আর আমি তো যখন ছেড়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে আমার এমপি পদটাও ছেড়ে দিয়েছিলাম। তো আমি মনে করি যে যারা যেখানে যাচ্ছে যাক, আমার ব্যক্তিগতভাবে কোনো মতামত নেই, এভরিওয়ান ইজ এন্টাইটেল টু দেয়ার ওন ডিসিশন। কিন্তু আমার মনে হয় যে এরকম একটা নিয়ম হওয়া উচিত, যেটা অভিষেক মনু সিংভিও বলছিলেন, কনস্টিটিউশন এক্সপার্ট, উনিও বলছিলেন যে সিম্বল বা দলের হয়ে তুমি ভোটে দাঁড়িয়েছো, তাদের সেই দলটাকে তুমি যদি কোনোভাবে ছেড়ে দাও, তো অটোমেটিক্যালি তোমার এমএলএ যে মেম্বারশিপটা, সেটা অটোমেটিক্যালি ল্যাপস করে যাবে। এইটা আমাদের দেশে যদি চালু করা যায়, কিন্তু চালু করা হবে না,
তার কারণ আমরা সবাই জানি, চালু করা হবে না। ওইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি বলবো যে যারা বলছেন যে কাজ করতে পারিনি, দেখো তুমি যদি কাজ করতে না পারো না, আমিও তো বিরোধী রাজনীতি করেছি এতদিন পশ্চিমবঙ্গে, কাজে আমাকে ওটা শিখিয়ে লাভ নেই। তার মধ্যে আমি অনেক কাজ করেছি, কিন্তু আমার মনে হয় যে যদি তোমার মনে হয় যে তুমি সত্যি ভালো কাজ করেছো বা প্রচুর চেষ্টা করেছো, সেই চেষ্টাটাও কিন্তু মানুষের চোখে পড়ে, যে চেষ্টা করেছিল কিন্তু হয়নি, সেটাও যদি চোখে পড়ে, এত যদি কনফিডেন্ট হয় যে তারা, তাহলে ইস্তফা দিয়ে আবার নতুন করে ভোটে দাঁড়াক, জিতে আসুক। যে পার্টির সঙ্গে এখন যাচ্ছেন সেই পার্টির সিম্বলে জিতে আসুন, কোনো অসুবিধা তো নেই, 1 নম্বর। 2 হচ্ছে যে ভোটের ক্যাম্পেনের লাস্ট দিন অবধি তোমরা বললে যে অভিষেক ব্যানার্জি আগামী 20 বছরে ও হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 20-25 বছরে কেউ ওকে ছুঁতে পারবে না। তাদের নামে মানে মমতা ব্যানার্জির নাম, তাদের ছবি, সব কিছু নিয়ে 27 তারিখ অবধি হলো সব কিছু, আর 4 তারিখে বিকেলবেলা হঠাৎ সবাইকার বোধোদয় হলো, একসাথে বুদ্ধদেবের এনলাইটেনমেন্ট হলো যে আমরা কাজ করতে পারছি না, আমাদের চলে যেতে হবে। তো এটা ডেফিনেটলি হাস্যকর তো বটেই। প্রশ্ন কি সেটা মানুষ করে, আবার বলছি ব্যক্তিগতভাবে কেন কি জিজ্ঞেস করবো না, বাট একটা জিনিস দেখার জন্য আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমি বলবো ভীষণভাবে উদ্গ্রীব হয়ে থাকবে, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু বারবার খুব স্পষ্ট ভাষায় এবং কড়াভাবে বলছেন যে যারা ভ্রষ্টাচার করেছে তাদের একজনও ছাড় পাবে না। তো এই যারা দলবদল করলেন বা ওইদিকে গেলেন, তারা কি বিজেপির বিখ্যাত ওয়াশিং মেশিনে তাদের ধুলাই হয়ে যাবে, নাকি তাদেরও যে যারা কারাপশন করেছে লেট দেম গো টু জেল, লেট দেম গো টু হেল, কিন্তু তারা কি ওইদিকে গেছে বলে জেল বা হেল দুটো থেকেই বেঁচে যাবে, সেইটাই কিন্তু আমরা সবাই দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তাহলে এটা খুব স্পষ্ট করে বলা যাচ্ছে যে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেস থেকে আপাতত সরছে না। না, আপাতত না, ইটারনালি সরছি না। যা সরার আমি সরে গেছি আমার, এবং সেই সরার পরে আমার যেটা আইডিওলজিক্যালি ঠিক মনে হয়েছিল সেটা আমি করেওছি। এমপি পদ ছেড়ে দিয়েছি, এবং সেটা শাসক দলে থাকাকালীন ছেড়ে দিয়েছি, হেরে যাওয়ার পরে নয়, শাসক দলে থাকাকালীন ছেড়েছি। কাজে আমার কোনো তাগিদ নেই, আমার কোনো ইচ্ছেও নেই, এবং রিটায়ার্ড হার্ট হয়ে গিয়ে যখন আমার সমস্ত জিনিসপত্র যখন ওই দিল্লির বাংলো থেকে যখন বম্বে ফিরে যাচ্ছিল, সেই সময় আমাকে এসে ডেরেক বলে যে তুমি খুব ভালো কাজ করেছো, সেটা আমরা অ্যাকনলেজ করছি। কি দরকার তোমার এটা এখন করার? কোনো দরকার আছে কি? ক্যামেরা চলছে তো, শুধু বকুনি খাওয়ার ফুলটস তৈরি করো। তা না, আমি যে প্রশ্নটা আমি বলছি যে আমি তো যা করার আমি তো করেছি, কাজেই রাস্তা ক্রস করে ওদিকে গেলাম, আবার দৌড়ে এদিকে গেলাম, রাস্তার ওদিকে যদি মার্ডার করে থাকি তাহলে আমার ভয় থাকবে যে ভাই দৌড়ে রাস্তাটা ক্রস করো, সেরকম তো কিছু নেই। তাহলে এই পুরো রাজ্যসভার যে মানে পুরো টার্মটা এটা আপনি থাকছেন? ছক বলতে চাইছি না, আমি বলছি যে এই পুরো টার্মটাতে আপনি রাজ্যসভায় থাকছেন। যদি ততদিন রাজ্যসভা থাকে, মানে রাজ্যসভা যদি ওয়ার্ক করে, ওয়ার্কিং কন্ডিশনে থাকে, হ্যাঁ হোয়াট এভার, রাজ্যসভা সেটাতে এফেক্টেড হবে না। কিন্তু তাহলে আমি ডেফিনেটলি, আমি তো আবার বলছি, অ্যাজ আ পার্লামেন্টারিয়ান আমি পুরোপুরি গানে ফিরে গেছি, যেটা 14 থেকে 21 আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাকে পারমিশনটা দেননি গান গাইবার জন্যে, সেটা দিদি আমাকে পুরোমাত্রায় আবার 21 সেই লিবার্টিটা ফিরিয়ে দিয়েছে। আমি গান গাইছি, সেটা এখন বিভিন্ন জায়গায় শো করতে যাচ্ছি, দেশে বিদেশে সবই হচ্ছে। আমি পুরোপুরি গানে মনোনিবেশ করব, কিন্তু পার্লামেন্টারিয়ান হিসেবে যে দায়িত্বটা আমার উপর আছে, সেই 5 কোটি টাকাটা যাতে খুব ভালোভাবে সদ্ব্যবহার হয়, তার জন্যে আবার ঝালমুড়ি খাবো। কারণ আমি মনে করি যে অপোনেন্টের চেয়ারে যিনি বসে আছেন, তার সাংবিধানিক পজিশনটাকে যদি আমি সম্মান না দিই, তাহলে আমার মানুষের কাজ করতেও যেমন অসুবিধা হবে, উনিও আমার পদটাকে সম্মান জানাবেন না। কাজেই কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো বিবাদ নেই, বিবাদ যা আছে দিল্লিতে। তো সেই জন্যে আমি যখন ঝালমুড়ি খাবার তখনও গিয়েছিলাম, পুকুরি গিয়েছিলাম, এখনও খাবো, এবং এই 5 কোটি টাকাটা হাওড়াতে অনেক কিছু করার আমার ইচ্ছা আছে, আসানসোলে ডেফিনেটলি আমার প্রিয় শহর করবো, এবং বম্বেতেও কিছু জিনিস করার ইচ্ছা আছে। যখন যেখানে পারবো সেগুলো, ওই সিঙ্গারা জিলিপির দাম কেন বেড়েছে সেটা সব নিয়ে প্রশ্ন করব না, বাট অনেক কিছু ইস্যু আছে যেগুলো মানুষের ইস্যু, সেগুলো ডেফিনেটলি পার্লামেন্টের ভিতরে। এখনো পর্যন্ত যারা রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন, সম্প্রতি হচ্ছে কোয়েল মল্লিক,
কোয়েল মল্লিক যদিও কিছু স্টেটমেন্ট দেন, কিন্তু যারা আপাতত ছেড়েছে তারা সকলেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিতে পারলাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া, আইপ্যাককে সম্পূর্ণ হস্তক্ষেপ করতে দেওয়া, এইটা কি তৃণমূল কংগ্রেসকে ডোবালো? মানে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। দেখো, আইপ্যাকের কিছু ভুল ছিল, ডেফিনেটলি ভুল ছিল, সেটা আমি ডাইরেক্টলি বলছি। এবং আইপ্যাকের যারা, ধরো আমি বলছি ভোটের সময় বালিগঞ্জে যারা ইয়াং ছেলেমেয়েগুলো যারা আসতো, যেটুকুনি তারা বলতো, যতটুকুনি আমার শুনতাম, তারপরে আমি বলতাম ছেড়ে দাও, ছোড়ে দাও। বাকি যারা আছে বয়স্ক, তারা ভোট করেছে, আমিও এক্সপিরিয়েন্স, যে তার এক্সপিরিয়েন্স আমার আছে, তো আব ছোড় দো, বাস ইতনাই হ্যাঁ। তো যেটুকুনি আমার মনে হতো যে দে আর ব্রিঙিং ইন সামথিং, ভালো কিছু নিয়ে আসছে, সেটা ডেফিনেটলি গ্রহণ করতাম। যেটা আমার মনে হচ্ছে যে দরকার নেই, সেটা আমি গ্রহণ করিনি, সিম্পল ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে ওই তো আবার বলছি, যারা অভিষেকের ছবি লাগিয়ে, দিদির ছবি লাগিয়ে এতদিন কাজ করলো, তারা হঠাৎ 4 তারিখে তাদের হঠাৎ মনে হলো যে কাজ করতে পারছি না, এটা তো ঠিক নয়। আমার মনে হয় যে রাহুল গান্ধীর নেতৃত্ব যারা গ্রহণ করেননি, তারা কংগ্রেস ছেড়ে দিয়েছেন, সেটাই তো কারেক্ট জায়গা। কিন্তু কংগ্রেসে থেকে রাহুল গান্ধীর বিরোধিতা করা কয়েকজন করছেন, সেটা যেমন ভালো দৃষ্টান্ত তৈরি করে না, তেমনি হঠাৎ এতগুলো লোকের কারোর আমি ব্যক্তিগত চয়েস নিয়ে আমি কোনো কথা বলবো না। আমার মনে হয় যে সিম্পল ব্যাপার, যে হঠাৎ একদিন সবাই মিলে একসাথে উঠে দাঁড়িয়ে যারা দিদির এক্সটেনশন হয়েছিলেন, তারা যদি হঠাৎ হাত পা কেটে অন্যদিকে চলে যেতে আরম্ভ করে, আমার মনে হয় যে সেটা নেত্রীর পক্ষেও একটা অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার হয়। কারণ আমি দেখেছি উনি কতজনকে হাতে করে তুলে এনেছেন। তো বাট যেটা হওয়ার সেটাই হচ্ছে, যেটা হচ্ছে মানুষের সামনে হচ্ছে। তো আমি আমার অবস্থান সম্বন্ধে খুব স্পষ্ট, আমার মাইন্ড কি ভাবছে সেটা সম্বন্ধে খুব খালি বিজেপির যারা ট্রোল করে না, আমি এমনিতেও কমেন্টস অফ রাখি, আমার খালি তাদেরকে এইটুকুনি বলবাই, ভাই 14-তে তোমরা কোথায় ছিলে? 14 থেকে 18-19 অব্দি একা গাড়ি ভাঙা, লড়াই করা, কেস খাওয়া, করা, সেগুলো কে করেছিল? তো সেটা কিন্তু আমি এইটুকুনি বলবো যে আমার কোথাও বিজেপির হাতে কোথাও আমাকে হেনস্থা হতে হয়নি। তো সেটা আমার আশা করি, আমি তাদের সেটা মনে আছে। হয়তো ক্ষমতা বদল হয়েছে, কিন্তু আমি যখন ক্ষমতার জায়গা থেকে অন্যদিকে এসেছিলাম, কাজেই এই গুজব টুজবে যা রুটছে রুটুক। সত্যি আমি পলিটিক্স একটু বীতশ্রদ্ধ, কাজ করবো পলিটিশিয়ান হিসেবে ভালো করে, কিন্তু কোনো কারোকে কোনো কনভিন্স করার ওই এনার্জি ক্ষয় করতে আমি একদম রাজি নই। এই সরকারের 3 মাস বয়স, 3.5 মাস, কেমন দেখছেন? নতুন মুখ্যমন্ত্রীকে কেমন দেখছেন? সরকারের কাছে আপনার নিজস্ব কোনো প্রত্যাশা থাকবে? দেখো, শুভেন্দু অধিকারী একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষ। আমি তৃণমূল ছেড়ে বাইরে গেছি, ওরও অভিষেকের সঙ্গে মনোমালিন্য হয়েছিল, সেই কারণেই ছেড়েছে, এটা আমরা সর্বজন বিদিত। আমি হিপোক্রেটিক হয়ে আলাদা কথা বলে লাভটা কী আছে? তো আমি শুভেন্দু সপ্তাহে 1-2 দিন আমার বাড়িতে দিল্লিতে আসতো, গল্প হতো, আমাদের তথাগত রায় আসতেন, একই সঙ্গে তো আসতেন, গল্প হতো, আমাদের দুজনের জন্মদিনও এক। ও রিসেন্টলি একটা ইয়েতে দেখলাম বলেওছে যে বাহার বাবুল মেরা আচ্ছা দোস্ত হ্যায়। তো আমি তো আবার বলছি, ঝালমুড়ি হলে খাবো। এবং ও একজন, দিল্লিতে আমি বহুবার বলেছি, একজন অত্যন্ত দক্ষ সংগঠক। আমার যেমন 14 থেকে আমি যা করার একা করেছি, ঠিক আছে, আমার সঙ্গে আসানসোলের একটা টিম ছিল, যারা এখন আসানসোলে হই করে কাজ করছে আর কি। তো পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনের দায়িত্ব শুভেন্দু অধিকারীকেই দেওয়া হোক, এটা নিয়ে আমি বলেছি, লবি করেছি। এটা মানে সবাইকে বলেছি, সেটা শুভেন্দুও জানে এবং আমি মনে করি না ও সেটা অস্বীকার করবে। ও নিজের কৃতিত্বেই, নিজের কর্ম ইয়েতেই পেয়েছে যা পেয়েছে। এবং সবাই তো 3 মাস এসছে, ভালো কিছু ডিসিশন নিচ্ছে। সব সরকারই ভালো ডিসিশনের সঙ্গে কিছু ভুল ডিসিশনও নেয়, তারপরে সেটার কোর্স কারেকশন হয়। তো আমি ডেফিনেটলি আগে ওদেরকে 1 বছর সময় দেবো, মানে 1 বছর সবাই দেখবে, তো আমিও তাদের মধ্যেই থেকে দেখবো যে তারা কীভাবে কাজ করছে। এবং যেহেতু আমার একটা সাংবিধানিক জায়গা রয়েছে, যেখানে আমার কিছু বক্তব্য থাকবে, যেখানে আমি হয়তো ওদের সঙ্গে এগ্রি করবো না, সেখানে আমি বক্তব্য আমার জানাবো, এটাই বলবো। শাসক তো বললেন, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা আপাতত নেতৃত্ব দিচ্ছেন নতুন তৃণমূলে। কোনো বক্তব্য নেই, নো কমেন্টস। সব কিছু নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে, তার কি মানে আছে? আমি যা বলতে চাই আমি ক্লিয়ার বলেছি, অ্যাবসলিউটলি নো কমেন্টস। আপনি প্রথম, মানে শ্যামাপ্রসাদ মুখার্জির পর সম্ভবত আপনি ফার্স্ট সোলো, মানে বিজেপি একা লড়েছে, একা টিকিটে, সেটা হ্যাঁ সবাই বলে। আমি এখনো ওটা কোনো রকমের রিসার্চ করিনি, বাট শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বিজেপির জনসংঘ না বিজেপির স্বীকৃতি লড়েছিলেন, জিতেছিলেন,
তারপরে 14 সালে আমি ওই বাকি দার্জিলিংও কোয়ালিশন ছিল, তপনদাদের সময় কোয়ালিশন ছিল, তো আমি একাই জিতেছিলাম, এটা শুনেছি আমি। তো ওটা তো আর বদলানো যাবে না, ওটা যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে মানে যারা রাজ্যসভা ছেড়ে আপাতত যাচ্ছে, তৃণমূল ছেড়ে যাচ্ছে, নতুন তৃণমূল আর এই কালীঘাট তৃণমূল, আপনি কোন দিকে মানে আগামী দিনে কালীঘাট তৃণমূল? তো বলে দিলাম ভাই, কালীঘাট তৃণমূল যেটা আসল তৃণমূল সেখানেই আমি থাকবো। আমি যদি ঋতব্রতকে দেখি হঠাৎ বলছে কে তৃণমূল, কার তৃণমূল, আমি আসল তৃণমূল। ঋতব্রতর পুরো হিস্ট্রিটা, পুরো ও রাজ্যসভাতে ছিল যখন সিবিআই, সব জানি আমি এরকম কথা শুনবো কেন? এবং ও যদি সেরকমই মনে হয় তাহলে তৃণমূলের টিকিটেই তো এমএলএ হয়ে এই কথাগুলো বলছে। কে তৃণমূল বলছে যখন, ও তো নিজেকেই, ও তো তৃণমূলেরটা এখনো ছাড়িনি। তুমি আমার লজিকটা দেখো, ও তো তৃণমূল এখনো ছাড়িনি, কাজে থেকে তৃণমূল যদি বলে তাহলে তো নিজেকেই ও অসম্মান করছে। তো পথটা ছেড়ে দিয়ে তারপরে লড়ে জিতে আসুক, মোস্ট ওয়েলকাম। ভালো করে নতুন করে আবার শপথ নেবে, একবার তো নেওয়া হয়েছে, আরেকবার নতুন করে শপথ নেবে, আবার দলনেতা যদি নির্বাচন হয় নির্বাচিত হবে, ডবল ব্যামি, দুবার একই সম্মান পাবে, খুব ভালো কথা। কিন্তু কে তৃণমূল, তৃণমূলেরই সাংসদ রয়েছি, তৃণমূলেরই আমি এমএলএ রয়েছি, আর বলছি কে তৃণমূল, এটা তো কোথাও না কোথাও আমি বাকি অন্য কিছু বলছি না, আমি কমেডি হিসেবেই বলছি, এটা আমার কাছে কমেডি অফ এরার্স মনে হচ্ছে। একটা শেষ প্রশ্ন করবো, আপনি টিভির পর্দায় সকাল থেকে নজর রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার পার্টি অফিস বেআইনি কনস্ট্রাকশন ভাঙার কাজ সরকার বা প্রশাসন করছে, এটাকে কিভাবে দেখছেন? তুই তো জবাবটা নিজেই দিয়ে দিলি যে বেআইনি কনস্ট্রাকশন যেখানে যেখানে হয়েছে, হাইকোর্টেরও অর্ডার আছে, সেগুলো ভাঙা হোক। ইয়েতে আমাদের পাক সাকাশেও বহু আছে, সেগুলো ভাঙা হোক। তাহলে অভিষেক নিশ্চয়ই অফিস ভাঙার সমর্থন করছেন? না, আমি অভিষেক ব্যানার্জির অফিস সম্বন্ধে কিচ্ছু বলছি না। আমি বলছি যে যে পার্টি অফিস ভাঙা হচ্ছে, এটা হয় সব জায়গাতেই হয়, বম্বেতেও দেখেছি, দিল্লিতেও দেখেছি, অন্যান্য প্রদেশেও দেখেছি, বম্বেতে তো কাছ থেকে দেখেছি, এখনও দেখছি। তো আবার তো একটা বম্বেতে এত বড় একটা টেকটনিক শিফট হচ্ছে। তো আমি এটুকুনি বলবো যে মানে কি যেন বলছিলাম, হ্যাঁ, পার্টি অফিস ভাঙা যেখানে, সেটা সেই পার্টি অফিস ভাঙাগুলো যেন রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ না হয়, সেগুলো যাতে নিয়ম মেনে হয়, যে নিয়মের বহির্ভূত যা হয়েছে সেগুলো যাতে ইয়ে করা হয়, এইটুকুনি বলব। আমাদের সাথে ছিলেন বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ, আপাতত কালীঘাট তৃণমূলে আছেন এবং রাজ্যসভার যতদিন পর্যন্ত মেয়াদ আছে তিনি থাকছেন। তবে রাজনীতি থেকে বীতশ্রী বলি, তুমি যদি প্রশ্নটা করলে, দেখো যে দলের সঙ্গে আমি রয়েছি, সেই দলের পার্টি অফিস ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে, সেটা কি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে? সেটা নয়, কিন্তু বেআইনি হলে আপনি, কিন্তু যদি সেটা নিয়ম বহির্ভূত হয়, কোনো কারণে যদি ইললিগ্যাল হয়, তাহলে সেক্ষেত্রে আমার কিছু বলার থাকে না, সেটা আইনের কথা চলবে, সেটা সবাইকার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, পার্টি অফিসের ক্ষেত্রে সেরকমভাবেই প্রযোজ্য হবে। বাবুল সুপ্রিয় ছিলেন। বাবুল সুপ্রিয়র স্পষ্ট বক্তব্য, আপাতত তিনি কালীঘাট তৃণমূল কংগ্রেসেই রয়েছেন, কোথাও যাচ্ছেন না, তবে প্রয়োজন হলে ঝালমুড়ি খেতে যাবেন। আর তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যা বর্তমান পরিস্থিতি, একের পর এক সাংসদ পদ ছাড়লেও পুরো সাংসদের যে সময়সীমা তিনি থাকছেন, তবে রাজনীতি থেকে বেশ কিছুটা সরে যাবেন বীতশ্রদ্ধ বাবুল সুপ্রিয়। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, হাওড়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।